বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একই প্রশ্ন অনেকজন করেছেন, তাই সবার নামটা মেনশন করলাম না, কিন্তু প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। সবারই একই প্রশ্ন, পুকুরে মাছ মরছে প্রতিদিন 8টা 10টা 12টা 15টা কিংবা তারও বেশি মাছ মরছে, কিন্তু পুকুরে অ্যামোনিয়া সমস্যা নেই, কারণ অ্যামোনিয়া কিট দিয়ে সেটা পরীক্ষা করা হয়েছে। পুকুরে অক্সিজেন সংকট নেই, পানির সবুজ রং ঠিক আছে, অর্থাৎ পুকুরের যে প্রাকৃতিক পরিবেশ সেটা দেখে যথেষ্ট স্বাভাবিক মনে হচ্ছে। কেউ কেউ লিখেছেন যে পুকুরে জীবাণুনাশক প্রয়োগ করা হয়েছে বা উপন্যাসক প্রয়োগ করা হয়েছে, কিন্তু তারপরও কেন মাছ মরছে? এই মাছ মরার শুধু যে অ্যামোনিয়াই দায়ী তাই কিন্তু নয়, কারণ আমরা শুধু অ্যামোনিয়া, অক্সিজেন, পিএইচ এই দু তিনটা বিষয় নিয়ে আমরা কথা বলে থাকি। এর পিছনেও যে অনেক বড় নীরব ঘাতক রয়েছে সেটা কিন্তু আমরা কখনো সাধারণ চাষিদেরকে আমরা এটা বলি না, তাদেরকে সেটা আমরা বুঝাইও না, বুঝতেও দেই না। এই নীরব ঘাতকটা কি? অ্যামোনিয়া যে সবচেয়ে বড় নীরব ঘাতক এতে তো কোনো সন্দেহ নেই, কিন্তু অ্যামোনিয়ার পরে হলো নাইট্রাইট, এরপর হলো নাইট্রেট, আরেকটা হলো হাইড্রোজেন সালফাইড গ্যাস। অ্যামোনিয়া এবং নাইট্রাইট, অ্যামোনিয়াটা যখন হবে সেটা আমাদের অ্যামোনিয়া থেকে ধরা পড়বে, কিন্তু যখন নাইট্রাইট নাইট্রেটে রূপান্তরিত হবে কিংবা হাইড্রোজেন সালফাইড গ্যাসের উৎপত্তি হবে, এটা কিন্তু কখনো আমাদের অ্যামোনিয়া কিটে ধরা পড়বে না, এবং পুকুরের পরিবেশ দেখেও আমরা সহজে এটা বুঝতে পারবো না। এটা মৃত্যু মাছকে পরীক্ষা নিরীক্ষা করলে তার ফুলকা এটা পর্যবেক্ষণ করলে তখন আমরা বুঝতে পারবো যে এখানে অ্যাকচুয়ালি কি সমস্যাটা হয়েছে। তো পুকুরে যখন নাইট্রাইট হয় তখন অ্যামোনিয়া এবং নাইট্রাইট এই দুইয়ের সংমিশ্রণে মাছের দেহে রক্ত সঞ্চালনে যে অক্সিজেনের সরবরাহ, সেই অক্সিজেন সরবরাহকে বাধাগ্রস্ত করে। মাছের দেহের ভিতরে বা রক্তে অক্সিজেনের পরিমাণটা কমে যায়, মাছের দেহের উপরে বড় ধরনের একটা স্ট্রেচ পরে, মাছের শ্বাসকষ্ট হয়, মাছ আস্তে আস্তে ক্লান্ত হয়ে মাছটা মারা যায়। নাইট্রেট যখন হয় এটা মাছের জন্য যে খুব বেশি পরিমাণে ক্ষতিকর বা বিষাক্ত সেটা কিন্তু বলা যাবে না, কিন্তু নাইট্রেটের একটা সমস্যা হলো আমাদের পুকুরের যে প্রাকৃতিক খাদ্য ফাইটোপ্ল্যাঙ্কটন, এই প্রাকৃতিক খাদ্য বা ফাইটোপ্ল্যাঙ্কটনের খাদ্য হলো এই নাইট্রেট। তো নাইট্রেট যদি পুকুরে বেশি উৎপন্ন হয় এক্ষেত্রে অনেক সময় কিন্তু আমরা দেখি যে পুকুরে আমরা প্রাকৃতিক খাদ্যের জন্য তেমন কোনো ডোজ আমরা করিনি বা তেমন পরিচর্যা করিনি, কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফাইটোপ্ল্যাঙ্কটন হয়ে গেছে, ফাইটোপ্ল্যাঙ্কটনের ব্লুম হয়ে গেছে। এর কারণ হলো আমাদের পুকুরের তলানিতে নাইট্রেটের পরিমাণ অনেক রয়েছে, এজন্য আমাদের প্রাকৃতিক খাদ্য খুব বেশি পরিমাণে উৎপন্ন হয়েছে। আর প্রাকৃতিক খাদ্য যখন খুব বেশি পরিমাণে উৎপাদন হয় সেটাও তো আমাদের মাছের জন্য যথেষ্ট পরিমাণ ক্ষতিকর, কারণ দিনের বেলা সে অক্সিজেন উৎপাদন করে কিন্তু রাতে তো সে অক্সিজেন গ্রহণ করে, তখন আমাদের মাছের এই সমস্যাটা হয়। আর হাইড্রোজেন সালফাইড গ্যাস হলো আপনার পুকুরের তলানিতে, মাছ চাষের পুকুরে আপনারা নামলে অনেক সময় দেখবেন যে মাটির উপরি স্তরে পুকুরের তলানিতে একটা সরের স্তরের মতো পড়ে। তা আমরা যদি হরহা টেনে কিংবা অন্য যে কোনো ভাবে বা তলানির যে স্তরের যে মাছ সেটা যদি আমাদের না থাকে, এই সরটা ভাঙা হয় না, তখন এই সরটা আস্তে আস্তে এখানে পচে যায়, একটা পাতলা আবরণের মতো সর, একদম মানে পিচ্ছল একটা সরের মতো পড়ে, এটা পচে যায়। এটা পচে এখানে হাইড্রোজেন সালফাইড গ্যাসের তৈরি হয়, আর হাইড্রোজেন সালফাইড যখন তৈরি হয় নাইট্রেট তৈরি হয় এবং নাইট্রেট তৈরি হয়, তখন আমাদের সবচেয়ে বড় সমস্যাটা হয় যে রাতের বেলা বিকেল থেকে আস্তে আস্তে এই হাইড্রোজেন সালফাইড গ্যাস যখন পরিবেশটা একটু ঠান্ডা হয় তখন এই হাইড্রোজেন সালফাইড গ্যাসটা আস্তে আস্তে মাটি থেকে উপরের দিকে উঠতে থাকে। তো যত ধরনের গ্যাসীয় পদার্থ পানির ভিতরে রয়েছে তার ভিতরে সবচেয়ে হালকা পদার্থ হলো অক্সিজেন। তো ও ধাক্কা দিয়ে অক্সিজেনকে এখানে উঠিয়ে ফেলে, পানির উপরে সে উঠিয়ে ফেলে এবং পানির যে পিএইচ মান সেই পিএইচটাকে ডাউন করে ফেলে। তো যত রাত বাড়তে থাকে তত
সেখানে পিএইচ এর মাত্রাটা কমতে থাকে এবং অক্সিজেনের মাত্রাটা আস্তে আস্তে কমতে থাকে। এই জন্য মাছ ধরার পর থেকে পুকুরে যখন পিএইচ কমে যায় এবং অক্সিজেনের লেভেলটা কমে যায়, তখন আমাদের মাছ অসুস্থ হয়ে মাছ আমাদের মারা যায়। তো আমাদের এই যে তিনটা নীরব ঘাতক, যে নাইট্রাইট, নাইট্রেট এবং হাইড্রোজেন সালফাইড গ্যাস, এই তিনটাই হলো মূলত অ্যামোনিয়া ছাড়া মাছের মৃত্যুর আরেকটা গুরুত্বপূর্ণ কারণ। এছাড়াও অনেক সময় যদি বাইরে থেকে বিষাক্ত পানি আমাদের পুকুরে প্রবেশ করে, কিংবা আমরা যদি প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে ইউরিয়া সার পুকুরে আমরা প্রয়োগ করি, সেক্ষেত্রেও তো আমাদের মাছ মারা যেতে পারে। কিন্তু এই মৃত্যুর সিরিয়ালটা দীর্ঘস্থায়ী হয় না। এটা হয়তো 1-2 দিন মরলো, তারপর আস্তে ঠিক হয়ে গেল। কিন্তু যখন নাইট্রাইট, নাইট্রেট কিংবা হাইড্রোজেন সালফাইড তৈরি হয়, তখন কিন্তু আস্তে 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 এই মাছের মৃত্যুর সংখ্যাটা দীর্ঘস্থায়ী হয়, অনেক দিন ধরে মাছটা মরে। কারণ যখন দিন হয়, দিনের আলোটা যখন আসে, সূর্যের আলো যখন আসে, তখন আমাদের পিএইচ এর মাত্রাটা আবার বেড়ে যায়, আমাদের পুকুরে অক্সিজেনের উৎপাদনটা আবার বেশি হয়। এজন্য মাছ আবার কিছুটা স্বস্তিতে থাকে। আবার যখন রাতে এটা কমে যায়, তখন মাছ মারা যায়। এজন্য মৃত্যুর সিরিয়ালটা অনেক দীর্ঘ হয়। এটা থেকে পরিত্রাণের জন্য যদি আমাদের নাইট্রেট বা নাইট্রেট হয়, সেক্ষেত্রে আমরা তলানিটা ঘাটতে পারি। কিন্তু যদি হাইড্রোজেন সালফাইড গ্যাস হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রথমেই পুকুরের তলানিটা ঘাটতে পারবো না। অর্থাৎ মাছ মরছে সবকিছু ঠিক থাকার পরেও কোনো কারণ ছাড়া। তো এই জন্য এটা কি কারণ সেটা তো আপনি বুঝতে পারছেন না, হঠাৎ করে আপনি তখন তলানিটা ঘাটবেন না। কারণ যদি হাইড্রোজেন সালফাইড গ্যাস হয়, আপনি যদি তখন তলানিটা ঘাটেন বা হরহা টানেন, তাহলে এই গ্যাসটা একসঙ্গে উপরে উঠে যাবে। উঠে গিয়ে আমাদের পানির ভিতরে যে অক্সিজেন, সে অক্সিজেনটাকে হঠাৎ করে উপরে উঠিয়ে দিবে, অর্থাৎ অক্সিজেন শূন্য হয়ে যাবে। এবং আমাদের মাছ তো এমনিতেই ক্লান্ত, কারণ সে পিএইচ কম, অক্সিজেন সংকটে সে ভুগছে। এবং এই গ্যাসীয় পদার্থের কারণে মাছের যে ফুলকা, সেই ফুলকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেখবেন যে ফুলকাটা গোলাপি হচ্ছে, অথবা বেশি লাল হয়ে গেছে, ফুলকাটা অনেক জায়গায় একটু ফ্যাকাশে হয়ে গেছে, ফুলকা ক্ষত হয়েছে, ফুলকা ছিঁড়ে গেছে। এই জাতীয় প্রবলেম কিন্তু মাছে হয়ে থাকে এই সমস্যাগুলো যখন হয়। এজন্য যদি আমরা এই সময় তলানিটা ঘাটি, তাহলে গ্যাসটা একসঙ্গে বেশি পরিমাণে উপরে উঠে গিয়ে আমাদের একটা বড় ভলিউমের মাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য এরকম প্রবলেমটা হলে আমাদের প্রথম কাজ হলো পানিতে এয়ারেশন বৃদ্ধি করা। সেটা যেভাবে হোক, আমি বাইরে থেকে পানি এনে পুকুরে দেই, কিংবা পুকুরের পানিটাই পুকুরে দেই, অথবা আমি পুকুরে ঢেউ তৈরি করি, অথবা আমি এয়ারেটর বসিয়ে আমি এয়ারেশনটা করি। অর্থাৎ আমার অক্সিজেনটা প্রথম পর্যায়ে পুকুরে আমাকে বৃদ্ধি করতে হবে। সোডিয়াম বাইকার্বনেট বা বেকিং সোডা প্রতি শতকে, যদি পানি থেকে কোনো গন্ধ না আসে, তাহলে শতকে 10 গ্রাম। যদি হালকা একটা গন্ধ আসে, হয়তো ডিম পচা গন্ধ হতে পারে, বা অন্য ধরনের একটা উটকো গন্ধ হতে পারে, তো গন্ধটা যদি হালকা হয়, তাহলে আমি 12 থেকে 15 গ্রাম। আর যদি গন্ধটা একটু তীব্র হয়, সেক্ষেত্রে আমরা 20 গ্রাম পর্যন্ত প্রতি শতকে আমরা এটা ব্যবহার করতে পারি। বা সোডিয়াম বাইকার্বনেট, এটা আমরা দুটো ভাবে পুকুরে প্রয়োগ করতে পারি। একটা পদ্ধতি হলো এটা আমরা পানির সাথে গুলে সমস্ত পুকুরে এটা ছিটিয়ে দিলাম। আর একটা পদ্ধতি হলো বালুর সাথে এটাকে মিশ্রণ করে, অর্থাৎ এখানে বালুর পরিমাণটা অ্যাকচুয়ালি আমরা বলি 500 গ্রাম থেকে 1 কেজি, কিন্তু এটা আপনাকে আন্দাজ করে নিতে হবে যে আপনি যে সমস্ত পুকুরে যে বালুটা ছিটাবেন, তাতে কি পরিমাণ বালু হলে আপনি সমস্ত পুকুরে আপনি ছিটাতে পারেন, যাতে পুকুরের একটা কোণা বা একটা জায়গাও যাতে বাদ না যায়, অর্থাৎ সব জায়গায় বালুর কোণাটা পড়বে, এরকম একটা আন্দাজ করে বালুটা আপনি নিলেন। এর সাথে আপনি এই বেকিং সোডাটা নিলেন। তো বেকিং সোডা দিলে যে আপনার নাইট্রাইট বা নাইট্রেট বা হাইড্রোজেন সালফাইড গ্যাস ধ্বংস করবে তা কিন্তু না। এটাই যে কাজ করবে
বালুটা আপনার নিচের যে স্বর আছে সেই স্বরটাকে ভেঙে দিবে, এবং এখানে যে পিএইচ এর যে মান, অর্থাৎ পিএইচটা তো আমার ডাউন হয়ে গেছে, এবং বিকেলের পর থেকে যত রাত বাড়তে থাকবে আমার পিএইচটা তত ডাউন হতে থাকবে, কারণ নিচ থেকে আমার এই যে গ্যাসটা আস্তে আস্তে উপরে উঠে আমার পানির ভিতরে এই যে সূক্ষ্ম সূক্ষ্ম কণা পানির এর ভিতরে যে জায়গাগুলো আছে ও দখল করে নেবে। তো এই জন্য আপনি সকালে ব্যবহার করতে পারেন, তবে এরকম প্রবলেম হলে সবচেয়ে ভালো হয় যদি বিকেল বেলা এটা প্রয়োগ করেন, কারণ আমাদের পিএইচ এবং অক্সিজেন অ্যাকচুয়ালি সংকটটা তো রাতের বেলায় হয়। তো এই জন্য এটা বিকেলে ব্যবহার করাই সবচেয়ে ভালো, কিন্তু প্রয়োজন হলে আপনি সকালেও ব্যবহার করতে পারেন, তবে দুপুর বেলা করবেন না, একদম ভর দুপুরে করবেন না। কারণ যখন রোদ থাকবে, এই রৌদ্রময় দিনে যদি হঠাৎ করে আপনি সোডিয়াম বাইকার্বনেট পুকুরে ব্যবহার করেন, তাহলে পিএইচ এর মান অনেক বেশি বেড়ে যেতে পারে হঠাৎ করে, যেটা মাছের জন্য আরেকটা ক্ষতির কারণ হবে। এই জন্য দুপুরবেলা ব্যবহার করবেন না, এটা বিকেল বেলা ব্যবহার করাই ভালো। তো প্রথম দিন আপনি এই সোডিয়াম বাইকার্বনেটটা ব্যবহার করলেন, তাতে আমার যে পিএইচ মানটা সহজে কমতে দিবে না, এবং আমার অক্সিজেন লেভেলটাও সে অনেকটা ধরে রাখবে, কারণ যেহেতু আমার পুকুরের পিএইচ মানটা ঠিক আছে, এটা অতটা কমেনি, সেক্ষেত্রে আমার অক্সিজেন লেভেলটা অনেকটা ঠিক থাকবে, মাছের মৃত্যুর পরিমাণটা একটু কমবে। কিন্তু এটা দিলেই যে আপনার মাছের মৃত্যুটা কমে গেল তা কিন্তু না, কারণ আপনার যে মাছটা ক্ষতিগ্রস্ত হয়েছে, যে মাছটা বেশি পরিমাণে এফেক্টেড হয়েছে, সে কিন্তু মারা যাবেই। আপনি প্রথম দিন এটা দিলেন, এটা দেওয়ার পরে আপনার 1 থেকে 2 দিন একটু অপেক্ষা করতে হবে, 3 দিন অপেক্ষা করা সবচেয়ে ভালো। তবে সোডিয়াম বাইকার্বনেট যেদিন থেকে ব্যবহার করবেন ওই দিন থেকে মাছের খাদ্য প্রদান করা বন্ধ, আপনি শুধুমাত্র এয়ারেশনটা দিতে থাকবেন, যে কোনো মাধ্যমে শুধু এয়ারেশনটা দিবেন। তারপরে 3 দিন পরে প্রয়োগ করলেন চুন, অবশ্যই সেটা পাথুরে চুন, এই চুনটা প্রয়োগ করলেন। চুন প্রয়োগ করার 1 থেকে 2 দিন পরে আপনি সেখানে লবণ, ছাই এবং মোলাসেস একসঙ্গে দিতে পারেন। আবার যদি চান যে আমি একদিন পর পর দিব, তাও আপনি দিতে পারেন। তবে এই উপাদানগুলো একটা দিন অপেক্ষা করে দেওয়াটাই সবচেয়ে ভালো, তাহলে তার যে কার্যকারিতাটা সেটা আমরা একদম শতভাগ আমরা পেতে পারি। সেজন্য 1-2 দিন অপেক্ষা করে দেওয়াটাই ভালো। তবে সোডিয়াম বাইকার্বনেট দেওয়ার 3 দিন পরেই আপনারা চুনটা প্রয়োগ করবেন, কারণ একসঙ্গে সোডিয়াম বাইকার্বনেট এবং চুন এটা একসঙ্গে বা পাশাপাশি সময় কখনোই ব্যবহার করা বা প্রয়োগ করাটা একদম উচিত না। তো 3 দিন পরে এটা করবেন। তো এই উপাদানগুলো আপনি ক্রমাগত ব্যবহার করার পরে এখন আপনাকে প্রয়োগ করতে হবে প্রোবায়োটিক অথবা ইএম। সবচেয়ে ভালো হয় যদি আপনি ইএমটা ব্যবহার করেন। আমার পুকুরের তলানিতে যে বিষাক্ত গ্যাসের যে উৎপত্তি হলো বা উৎপাদন হলো বা বৃদ্ধি এখানে হয়েছে, কারণ বিষাক্ত গ্যাস হলেই সেখানে পর্যাপ্ত পরিমাণে খারাপ ব্যাকটেরিয়ার তৈরি সেখানে হবে, আর এই ব্যাকটেরিয়াটা আমাদের মাছের দেহের ভিতরেও তৈরি হয়েছে। আমাদের মাছের দেহ থেকে এবং পুকুর থেকে আমাদের এই খারাপ ব্যাকটেরিয়াটা ধ্বংস করতে হবে। এটা ধ্বংস করার জন্য আমার দরকার হলো ভালো ব্যাকটেরিয়া। তো ভালো ব্যাকটেরিয়ার জন্য আপনারা ইএমটা ব্যবহার করবেন, সবচেয়ে ভালো হলো ইএম। আর যদি ইএমটা তৈরি করতে কোনো সমস্যা মনে করেন, যদিও খুব কম খরচে এটা তৈরি করা যায়, তাহলে আপনার হাতে তৈরি প্রোবায়োটিকটা আমি সাজেস্ট করব। হাতে তৈরি প্রোবায়োটিকটা, এটা খরচাও কম, যদিও একটু ঝামেলা, কিন্তু এটা পানি এবং মাটির জন্য যথেষ্ট পরিমাণে ভালো একটা কাজ করে হলো এই হাতে তৈরি প্রোবায়োটিক। আর এটা না হলে আপনি বাজার থেকে যে প্রোবায়োটিকটা পাওয়া যায় এটা কিনেও আপনি পুকুরে প্রয়োগ করতে পারেন। তো যদি আপনার কোনো কারণ ছাড়াই এভাবে মাছের মৃত্যুটা শুরু হয়, তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার নাইট্রেট অথবা হাইড্রোজেন সালফাইডের সমস্যা হয়েছে, অথবা বিষাক্ত পানি বা অত্যাধিক পরিমাণে ইউরিয়া সার প্রয়োগের কারণে এই সমস্যাটা হয়েছে। তো আপনি যদি এই পদ্ধতিগুলো ক্রমাগতভাবে আপনি প্রয়োগ করতে থাকেন এবং কমপক্ষে 3 দিন পর্যন্ত মাছের খাদ্যটা বন্ধ রাখেন,
দেখবেন যে আস্তে আস্তে আপনার মাছের মৃত্যুর সংখ্যাটা কমে গেছে, আপনার পুকুরের পরিবেশ এবং মাছ আবার স্বাভাবিক পর্যায়ে ফিরে আসছে। আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের মাছ চাষ ভালো চলুক, আপনারা মাছ চাষে সবাই যথেষ্ট 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 পরিমাণে লাভবান হন, এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।